অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌরভ অ্যান্ড ইউ আর ওয়াচিং এসপি ডেটা। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চলতড়িৎ নিয়ে বেসিক টু অ্যাডভান্স আমি আলোচনা করব। তোমরা ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কনসেপ্ট বিল্ড আপ করো। এই চলতড়িৎ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, চলতড়িতের প্রথমে যে অংশটি আছে তোমাদের সিলেবাসে সেটা কি? সেটা হচ্ছে কুলম্বের সূত্র। চলো প্রথমে কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করি। প্রথম কোশ্চেন দেখো কি আছে, কুলম্বের সূত্রের সমীকরণে ধ্রুবক কে এর মান কিসের ওপর নির্ভর করে? এই দেখো, ধ্রুবক কে জানতে গেলে, এই ধ্রুবক কে জানতে গেলে আমাদেরকে কিন্তু প্রথমে কুলম্বের সূত্রটাকে জানতে হবে ভালো করে। দেখো কুলম্বের সূত্রটা কি, দেখো কুলম্বের সূত্র প্রথমে কি বলেছে। দেখো কুলম্বের সূত্র বলছে যে, এই দেখো কি বলছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে কার্যকর আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক হয়। আধান দ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক হয়। তো বিষয়টা কেমন, চলো দেখা যাক। এই দেখো, ধরে নিই এই একটা বিন্দু আধান, এটার আমি নাম দিলাম Q1। আর একটা বিন্দু আধান নিলাম এইখানে, এর আমি নাম দিলাম Q2। তো এই বিন্দু আধানগুলোর মধ্যে কি হতে পারে না, এই বিন্দু আধানগুলোর মধ্যে আকর্ষণও হতে পারে, আবার বিকর্ষণও কিন্তু হতে পারে। সেই আকর্ষণ আর বিকর্ষণ যে বলটা, সেই বলটা কি না, বলটাকে ধরে নিলাম F। তাদের গুণফলের সমানুপাতিক, এই দিলাম সমানুপাতিক চিহ্ন, তাদের গুণফল Q1 ইন্টু Q2, তাদের গুণফলের সমানুপাতিক। এইটা হচ্ছে আমার 1 নম্বর থেকে আমি এটা জানতে পেরেছি। ওকে, চলো তারপরে কি বলেছে দেখি। তারপরে বলেছে 2 নম্বরে বলেছে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে, তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দেখো এই একটা আর এই একটা দুটো বিন্দু আধান, মনে করি এদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কত না, ধরে নিই আর। এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কীরকম, এই আমি ধরে নিলাম বল F, এইটা হচ্ছে দিলাম সমানুপাতিক চিহ্ন, যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক বলেছে তাই 1/r², বর্গ বলেছে তাই স্কোয়ার। আর আগে আমাদের কি ছিল, F ভ্যারিজ অ্যাজ Q1 ইন্টু Q2। ওকে, এই দুটো। তো এই দুটোকে যখন আমরা, এই দুটো সমীকরণকে, এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণকে যখন আমি মার্জ করব তখন কি পাবো, তখন আমি পাবো F ভ্যারিজ অ্যাজ Q1 ইন্টু Q2/r²। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার ছবির মাধ্যমে দেখে নাও একবার। এই দেখো, এই একটা বিন্দু আধান পজিটিভ আধান Q1, এই একটা নেগেটিভ আধান। পজিটিভ আধান নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করছে। দেখো আমরা জানি বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। আবার এখানে দেখো একটা পজিটিভ আধান, আবার একটা পজিটিভ আধান, আবার দেখো একটা নেগেটিভ আধান, আবার দেখো একটা নেগেটিভ আধান, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। আমরা যে ফাইনাল যে কুলম্বের সূত্রটা পাই সেটা হচ্ছে এটা, F সমান Q1 Q2/r², যেখানে Fটা কি না, F কার্যকর বল, কে কি কুলম্বীয় ধ্রুবক, যে কে এর কথা কোশ্চেনে বলা আছে, Q1 Q2 কি দুটি আধানের মান, আর কি আধান দুটির মধ্যে দূরত্ব। আশা করছি তোমাদের কুলম্বের সূত্র ক্লিয়ার হয়েছে। তো চলো প্রশ্নে যাওয়া যাক। প্রশ্নে আমাদেরকে কি বলেছিল যে কে এর মান কিসের ওপর নির্ভর করে। এই যে কে এর মান, এই কে এর মান কিসের ওপর নির্ভর করে, দেখো কি বলেছে উত্তরে, বলছে পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি ও এককের পদ্ধতি। এখানে আমাদেরকে দুটো জিনিসকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। সেটা কি কি না, একটা হচ্ছে গিয়ে মাধ্যমের প্রকৃতি, আর একটা হচ্ছে গিয়ে একক। এই দুটো জিনিসকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো মাধ্যমের প্রকৃতিটা কি, মাধ্যমের প্রকৃতি আমরা নর্মাল
যেখানে মাধ্যম যেটা বলি সেটা হচ্ছে এয়ার মাধ্যম, ঠিক আছে। এই এই বায়ু মাধ্যমে কিন্তু যা মান হবে কে এর, বায়ু মাধ্যম ছাড়া অন্য মাধ্যমে গেলে কিন্তু সেই কে এর মান পরিবর্তিত হবে। আর এককের ওপরে কিভাবে ডিপেন্ড করে, দেখো বলছি এককের ওপরে, দেখো যখন আমরা এককটা এসআই এককে নেব তখন এর মান হয়ে যাবে 8.988 ইন্টু 10⁻৯। তোমাদের বইতে এই মানটা এরকমও থাকতে পারে 9 ইন্টু 10⁻৯। তোমরা কিন্তু এইটা লিখলেও নাম্বার পাবে, এইটাও যদি লেখো, এই মানটা যদি লেখো তোমরা কিন্তু নাম্বার পাবে। ওকে, বোঝা গেল। আর সিজিএস পদ্ধতিতে এর মান কত? সিজিএস পদ্ধতিতে এর মান কিন্তু 1। সিজিএস পদ্ধতিতে এর মান কিন্তু 1। তাহলে তোমরা দেখতে পেলে যে এসআই এককে একটা আলাদা মান হয়, সিজিএস এককে একটা আলাদা মান হয়। আবার এয়ার মাধ্যমে এই কে এর মান, মানে বায়ু মাধ্যমে এই কে এর মান কিন্তু একটা হয়। আবার বায়ু মাধ্যম ছাড়া যখন অন্য মাধ্যমে যাব তখন কিন্তু কে এর মান অন্য হয়। আশা করছি তোমরা সম্পূর্ণটাই বুঝতে পেরেছো এবং এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের সবার কাছে কিন্তু ক্লিয়ার হয়েছে। চলো এবার প্রথমের প্রশ্নে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, এবার বলেছে যে তড়িৎ বিভব কাকে বলে, এটি কী রাশি। দেখো তড়িৎ বিভব কাকে বলে, এটি কী রাশি, এই টোটাল প্রশ্নের উত্তরটা করার আগে আমরা জেনে নেব যে তড়িৎ বিভব আসলে কি। ওকে, তড়িৎ বিভব আসলে কি, চলো আমরা জেনে নিই। দেখো তড়িৎ বিভব, তোমাদের পরীক্ষায় যদি পড়ে তড়িৎ বিভব কাকে বলে, তোমরা কিন্তু এই উত্তরটা লিখলেও নাম্বার পাবে বা তোমরা বই থেকেও পড়ে নিতে পারো। দেখো তড়িৎ বিভব হলো কোনো ত্বরণ না ঘটিয়ে ক্ষেত্রের অভ্যন্তরে নির্দিষ্ট বিন্দুতে কোনো একটা বিন্দু থেকে একক আধানকে, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একক আধানকে স্থানান্তরিত করার জন্য যে কাজ করতে হয়, মানে কি যে পরিমাণ কার্য অর্থাৎ ওয়ার্ক, যে পরিমাণ ওয়ার্ক করতে হয় সেটাই কিন্তু তড়িৎ বিভব। বোঝা গেল। তারপরে জেনে নেবো আমরা তড়িৎ বিভব আসলে কি রাশি। দেখো তাহলে এটা একটু চেঞ্জ করে নিই। দেখো তড়িৎ বিভব কিন্তু একটা স্কেলার রাশি। তড়িৎ বিভব কি রাশি না, তড়িৎ বিভব কিন্তু একটা স্কেলার রাশি। এর এসআই একক কি না, এর এসআই একক হচ্ছে ভোল্ট, যাকে আমরা বড় হাতের ভি দিয়েও কিন্তু প্রকাশ করি। ওকে, আচ্ছা এবার তাহলে তড়িৎ বিভবের মান মেনলি নির্ভর করে কিসের ওপর না, মেনলি নির্ভর করে আধান আর আধানের দূরত্বের উপর। ওকে, আধান আর আধানের দূরত্ব, যেহেতু আধান আর দূরত্ব দুজনেই স্কেলার রাশি, তাই কিন্তু এই যে তড়িৎ বিভব এটাও কিন্তু একটা স্কেলার রাশি। বোঝা গেল। তাহলে দেখো এই কোশ্চেনের উত্তরটা আশা করছি সবাই বুঝতে পেরেছো। তোমরা জেনে নিলে এখান থেকে যে তড়িৎ বিভব আসলে কি আর কেন এটা একটা স্কেলার রাশি। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলো। পরের কোশ্চেন দেখো কি আছে, তড়িৎচালক বলের মান কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। তড়িৎচালক বলের মান পোটেনশিওমিটারের সাহায্যে মাপা হয়। তোমরা কিন্তু এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে এটা একটা পোটেনশিওমিটার। এই পোটেনশিওমিটারটা কিন্তু তোমরা সবাই দেখেছো বাড়িতে, আমাদের বাড়ির যে ফ্যানের যে রেগুলেটর বলি আমরা যেটাকে, সেটাই কিন্তু আসলে একটা পোটেনশিওমিটার। ওকে, নেক্সট কোশ্চেনে চলো। বলছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কারা তড়িৎ শক্তির পরিবহন করে। উত্তরটা কি হবে না, উত্তরটা হবে মুক্ত ইলেকট্রন তড়িৎ শক্তির পরিবহন করে। এবার আমরা জেনে নেব যে আসলে এই মুক্ত ইলেকট্রনটা কি, এরা কোথা থেকে আসে, এরা পরিবাহীর মধ্যে ঢোকে কিভাবে, হ্যাঁ টোটালটা আমরা জেনে নেব। দেখো বলছে মুক্ত ইলেকট্রন কি। দেখো মুক্ত ইলেকট্রন বলার আগে আমি এখানটায় বলে নিই, আমি এখানে একটা দেখো অ্যাটমিক স্ট্রাকচার এঁকেছি, এটা হচ্ছে কপারের, সিইউ কপার। এই কপারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে এই একটা মানে কক্ষপথ, আবার দেখো এখানে এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, এই একটা কক্ষপথ, চারটে কক্ষপথ, এবং চারটে কক্ষপথের দেখো একদম বাইরে, দেখো বাইরের কক্ষপথে একদম একটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটা কি কাজ না, এই ইলেকট্রনটা হচ্ছে গিয়ে কিন্তু প্রত্যেকটা কক্ষপথের ইলেকট্রনগুলোকে ভেতরের নিউক্লিয়াস যে বল দ্বারা টানে, এই বাইরের যে ইলেকট্রনটা একে কিন্তু এতটা বল দ্বারা আকর্ষণ করে না। এই কারণে এরা কি হয় না, এরা কিন্তু অবাধে ঘোরাফেরা করতে পারে পরিবাহীর মধ্যে, এরা কিন্তু কি করে না অবাধে ঘোরাফেরা করতে পারে। এবার দেখো আমরা বইয়ের লেখাটা একটু পড়ে নেব। কি বলছে না, বলছে যে ধাতব পরিবাহীর মধ্যে, দেখো বলছে ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনগুলি আসে ধাতব পরমাণুর বাইরের খোলস বা ভ্যালেন্স ব্যান্ড
থেকে। এই যে শেষের যে খোলসের কথা আমি প্রথমেই তোমাদেরকে বললাম, এই যে একদম এইটা, এই যে ইলেকট্রনটা এইটা, আর এই যে কক্ষপথটা এটাকে আমরা বলবো ভ্যালেন্স বন্ড বা ভ্যালেন্স কক্ষপথ। ঠিক আছে, বলছে ধাতুগুলি পরমাণুগুলির বাইরে ইলেকট্রনগুলি খুব আলগাভাবে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে, ফলে তারা ধাতুর মধ্যে অবাধে চলাচল করতে পারে। এই অবাধে চলাচলকারী ইলেকট্রনগুলোকেই মুক্ত ইলেকট্রন বলা হয়। ওকে, বোঝা গেল? তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা কিন্তু শিখে নিলাম যে কারা কারা তড়িৎ ক্ষেত্রে মানে তড়িৎ শক্তি পরিবহন করে, তারা কারা না তারা হচ্ছে তারা হচ্ছে কারা না তারা হচ্ছে মুক্ত ইলেকট্রন সমূহ। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখবো যে মুক্ত ইলেকট্রন, এই যে দেখো এইখানে দেখো একটুখানি নোটিস করো, এইটা একটা ব্যাটারি আছে দেখতে পাচ্ছ, এটা একটা ব্যাটারি। এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটার ওপরের প্রান্তে দেখো পজিটিভ আধান মানে পজিটিভ টার্মিনাল, আর নিচের অংশে দেখো নেগেটিভ টার্মিনাল। এবার কি হচ্ছে, এইবার হচ্ছে কি না, যখন আমরা এই টার্মিনালটাকে দুটোকে জুড়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছ একটা বাল্ব রয়েছে, তো যখন আমরা এই টার্মিনালটাকে জুড়ে দিলাম তখন পোটেনশিয়াল ডিফারেন্সের কারণে পজিটিভ থেকে এইভাবে কিন্তু নেগেটিভের দিকে তড়িৎ পরিবহন হবে। কি পরিবহন হবে? তড়িৎ পরিবহন হবে। আর ঠিক সেই সময় কিন্তু কি হবে না, যারা মুক্ত ইলেকট্রন আছে তারা কিন্তু এই যে দেখো নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে কিন্তু তারা এগোতে থাকবে। যারা মুক্ত ইলেকট্রন আছে তারা কিন্তু নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে এগোতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর, এটা যেহেতু আমাদের হয়ে গেল আলোচনা। পরের কোশ্চেন দেখো, হ্যাঁ বলছে দুটো বিন্দু আধানের মধ্যেকার দূরত্ব বৃদ্ধি পেলে তাদের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান কিরূপ হবে? দুটো বিন্দু আধান, আবার বলছি, ধরো এই একটা বিন্দু আধান, এই একটা বিন্দু আধান, এদের মধ্যেকার কি বলেছে না, বলেছে এদের মধ্যেকার যদি দূরত্ব বেড়ে যায়, আগে যা ছিল যদি তার থেকে বেড়ে যায়, তাহলে তাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে? দেখো এখানে উত্তরে কি বলা আছে, তাদের আকর্ষণ বিকর্ষণ বলের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে হ্রাস পাবে। তো আমরা এই জিনিসটাকে মনে রাখবো কি করে? একদম সিম্পল জিনিসটা তোমরা বোঝো যে তারা হ্রাস কেন পাবে। মনে করো এখানে তুমি কি করেছো না, একটা চুম্বক নিয়েছো, এই একটা ধরো চুম্বক, এখানে আর একটা চুম্বক নিয়েছো, এই আর একটা চুম্বক, ঠিক আছে, এই দুটো চুম্বক নিয়েছো। এই যে চুম্বক দুটোর মাঝের দূরত্ব দেখো এইটুকুটা, ঠিক আছে। আর একটা ধরো তুমি আর দুটো চুম্বক নিয়েছো, একটা চুম্বক এখানে আর একটা চুম্বক এখানে, তো এদের মাঝের দূরত্ব কতটা না, এদের মাঝের দূরত্ব কিন্তু এত। এবার বলো কোন ক্ষেত্রে তুমি আকর্ষণ বল বেশি পাবে, কোন ক্ষেত্রে তুমি আকর্ষণ বলের মান বেশি দেখতে পাবে? বলো, এই ক্ষেত্রে দেখতে পাবে নাকি এই ক্ষেত্রে দেখতে পাবে? অবশ্যই তুমি প্রথম ক্ষেত্রে আকর্ষণ বলের মান বেশি দেখতে পাবে। যখনই দেখছো যে দূরত্ব বেড়ে যাচ্ছে চুম্বকের মধ্যে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু কমে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি না আকর্ষণ বা বিকর্ষণ বলের মান ঠিক একইভাবে মনে রাখবে তোমরা, ঠিক আছে। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে না, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে কিন্তু কমে যাবে। একদম সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। পরের কোশ্চেন দেখো। আচ্ছা, তোমাদের যাদের এই সেশনটা ভালো লাগছে, ক্লাসটা ভালো লাগছে, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে, হ্যাঁ, তাদের বলবে যে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এইভাবেই ডিসকাস হয়, বেসিক টু অ্যাডভান্স কিন্তু আমরা এইভাবে পুরো চ্যাপ্টারটাকে কভার করতে করতে কিন্তু এগিয়ে যাবো একদম শেষ পর্যন্ত, যাতে তোমাদের পরে প্রচুর হেল্প হবে এই সেশনগুলো থেকে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলেছে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ও আধানের মধ্যে সম্পর্ক লেখো। তো প্রবাহ মাত্রা আর আধানের সম্পর্ক কি না, প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়, আধান বাই সময় হচ্ছে গিয়ে আমাদের প্রবাহ মাত্রা। চলো একটু ডিটেলসে বুঝে নিই। বলছে প্রবাহ মাত্রাকে আমরা সাধারণত কি দিয়ে লিখি না আই দিয়ে, আর সময়কে টি দিয়ে লিখি, আর আধানকে আমরা কিউ দিয়ে লিখি, তোমরা জেনেছো। তাহলে এই টোটাল সম্পর্কটা কি দাঁড়ালো না আই সমান কিউ বাই টি। ওকে, টোটাল সম্পর্কটা কি দাঁড়ালো আই সমান কিউ বাই টি। ওকে, বোঝা গেল? এই হচ্ছে কি আমাদের সম্পর্ক। আর এর একক কি না, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, যাকে আমরা বড় হাতের এ দিয়ে প্রকাশ করব।
তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারলাম। কি হলো এই প্রশ্নের উত্তরটা? এই প্রশ্নের উত্তরটা হলো যে প্রবাহ মাত্রা আই সমান আধান কিউ বাই সময় হচ্ছে টি। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বলছে তড়িৎ বিভবের সঙ্গে কার্য ও আধানের সম্পর্ক কি? দেখো, তড়িৎ বিভবের সঙ্গে কার্য আর আধানের সম্পর্ক হচ্ছে তড়িৎ বিভব সমান কার্য গুণিত তড়িৎ আধান। তড়িৎ বিভবকে আমরা লিখি ভি দিয়ে, কার্যকে আমরা লিখি ডব্লিউ দিয়ে, আর আধানকে আমরা লিখি কিউ দিয়ে। টোটাল সম্পর্কটা কি দাঁড়ালো? ভি সমান ডব্লিউ বাই কিউ। খুব ইম্পর্টেন্ট, আমি এটাকে স্টার মার্ক করবো। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব আসে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে তড়িৎ কোষের কোন শক্তি অপর শক্তিতে রূপান্তরিত হয়? না, তড়িৎ কোষের রাসায়নিক শক্তি কিন্তু তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এইখানে একটা বাই মিস্টেক এটা চলে এসছে, তো এটাকে তোমরা ইগনোর করো। তাহলে তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট দেখো কি বলেছে, পৃথিবীর বিভব কত? না, পৃথিবীর বিভব কত? 0। কেন পৃথিবীর বিভব 0? চলো আমরা দেখে নিই। বলছি পৃথিবীর বিভব 0 হওয়ার কারণ হলো এটি একটি বিশাল পরিবাহী। এর পৃষ্ঠে ধনাত্মক ও ঋণাত্মক আধানের পরিমাণ কত? সমান। ফলে পৃথিবীর বিভব 0। দেখো, পৃথিবীর মধ্যে সকল মানে প্লাস চার্জ আর মাইনাস চার্জ ইকুয়ালি আছে, এবং এই চার্জের পরিমাণটা এত বেশি যে সেখান থেকে তুমি কিছু পরিমাণ চার্জ বের করে নাও বা কিছু পরিমাণ থাকতে চার্জ দিয়ে দাও, কিছু ফারাক পড়বে না। হ্যাঁ, মনে করো না একটা বড় সমুদ্র, সেই সমুদ্র থেকে যদি আমি কিছু বালতি জল উঠিয়ে নিই ওপরের দিকে, আমি যদি কিছু বালতি জল ওপরের দিকে উঠিয়ে নিই এইভাবে, তো সমুদ্রের জল কি কমে যাবে? বা আমি কি করি, আমি যদি কিছু বালতি জল এর মধ্যে দিয়ে দিই, তাহলে কি সমুদ্রের জল বেড়ে যাবে? নিশ্চয় না। ঠিক পৃথিবীর ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ব্যাপার, যে পৃথিবীর বিভব 0 হওয়ার প্রধান কারণ এখানে যে পরিমাণ প্লাস চার্জ আছে, হ্যাঁ, সেই পরিমাণই মাইনাস চার্জ আছে। তো এখানে চার্জ দিই বা এখান থেকে চার্জ নিয়ে নিই, কোনোই অসুবিধা হয় না। সেই জন্য কিন্তু পৃথিবীর বিভব 0। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ধাতব পরিবাহীর ইলেকট্রনগুলি কোথা থেকে কোথায় প্রবাহিত হয়? দেখো, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। আমি তোমাদেরকে এই যে স্লাইডটা দেখিয়েছিলাম, দেখো যাই একবার স্লাইডটাতে। এই যে স্লাইডটা, এইখানে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি যে কিভাবে কোন দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এই ডিরেকশানে কারেন্ট ফ্লো হচ্ছে, আর তার অপোজিট ডিরেকশানে কিন্তু ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে। তো এই যে কোশ্চেনটা এখানে আছে, এই কোশ্চেনটাতে তোমরা দেখো, ওয়েট, হ্যাঁ, এই যে এখানে বলছে যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কি হয় না, ইলেকট্রনগুলি প্রবাহিত হয়। তাহলে দেখো, এই যে একটা প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, তো এই পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট যাচ্ছে এইভাবে নেগেটিভ প্রান্তের দিকে, আর ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে না, ইলেকট্রনগুলো স্যার যাচ্ছে এই নেগেটিভ প্রান্ত থেকে কিন্তু পজিটিভ প্রান্তের দিকে। আর কারেন্ট কোন দিকে যাচ্ছে না, কারেন্ট কিন্তু যাচ্ছে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। আমি গ্রিন কালি দিয়ে বুঝিয়েছি কারেন্টের ফ্লো, আর রেড কালিতে বুঝিয়েছি ইলেকট্রনের ফ্লো। ঠিক আছে, তাহলে দেখো ইলেকট্রন ফ্লো রেড কালিতে বোঝানো হয়েছে। দেখো, এরা কিন্তু ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোন প্রকার কোষকে বারবার ব্যবহার করা যায়? গৌণ কোষকে বারবার ব্যবহার করা যায়। এবার আমরা জেনে নেব যে গৌণ কোষ কী। ঠিক আছে, তোমাদের সাধারণত কোষ আছে, কোষ দু প্রকার। একটা হচ্ছে গিয়ে প্রাইমারি সেল, হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ডারি সেল। ঠিক আছে, তো প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল কি? প্রাইমারি সেল মানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্রাথমিক কোষ, আর সেকেন্ডারি সেল মানে হচ্ছে গিয়ে কি? গৌণ কোষ। চলো আমরা জেনে নেব যে সবার প্রথমে প্রাথমিক কোষ কাকে বলে। দেখে নাও, প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল, যেগুলো এই ঘড়ির ব্যাটারি ট্যাটারি তোমরা সবাই দেখেছো, এইগুলো আগেও পড়েছো। দেখে নাও, এই যে এই ধরনের কোষগুলো প্রাইমারি সেল হচ্ছে এমন এক ধরনের কোষ যা একবার ব্যবহারের জন্য তৈরি করা হয়, একে রিচার্জ করা যায় না, শেষ হয়ে গেলে ফেলে দিতে হয়। হ্যাঁ, এদের মধ্যে কি হয় না, এদের মধ্যে হয় ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ হতে হতে বাইরের যে
জিঙ্ক জেডেন এর যে পাত্রা আছে এটা যত ধীরে ধীরে নষ্ট হতে থাকে তত ব্যাটারি লাইফ শেষ হয়ে যায়। এটাই হচ্ছে প্রাথমিক কোষ। ঘড়ির ব্যাটারি ট্যাটারিগুলো বা রিমোটের ব্যাটারি এগুলো হচ্ছে প্রাথমিক কোষের এক্সাম্পল। ঠিক আছে, আর গৌণ কোষ কাকে বলবো না, গৌণ কোষ হচ্ছে সেই ধরনের কোষ যারা কি সেকেন্ডারি সেল, এরা হচ্ছে এদেরকে কি করা যায় না পুনরায় চার্জ করে ব্যবহার করা যায়। যেমন হচ্ছে গিয়ে ফোনের মানে মোবাইল ফোনের ব্যাটারি একটা গৌণ কোষের এক্সাম্পল, বা তোমরা টোটোর ব্যাটারিগুলো দেখেছো, এগুলোও কি একটা গৌণ কোষের এক্সাম্পল। চলো নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, এই যে বলেছে, এখানে বলেছে যে একটা গৌণ কোষের উদাহরণ দাও। একটা গৌণ কোষের উদাহরণ কি না লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ। লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ হচ্ছে একটা গৌণ কোষের এক্সাম্পল। তোমরা এখানে একটা গৌণ কোষের ছবি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে। তো এই নেক্সট কোশ্চেন দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি। দেখো তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি না এটা একটা স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি না এটা একটা স্কেলার রাশি। এবার জেনে নেবো যে এটা কেন স্কেলার রাশি। দেখো এই যে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়েছে না তড়িৎ প্রবাহ মাত্রা আমি তোমাদেরকে আগেই বলেছি না তড়িৎ প্রবাহ মাত্রা সবসময় হয় কোন দিক থেকে না ধনাত্মক টার্মিনাল থেকে ঋণাত্মক টার্মিনালের দিকে। তো এর একটা নির্দিষ্ট দিক আছে, তাহলে এর একটা নির্দিষ্ট মানও আছে। তোমরা এখানে বইয়ের ভাষাটা যা আছে পড়ে নিও একটু, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এর একটা নির্দিষ্ট দিক আছে, এর একটা নির্দিষ্ট মানও আছে। তো তার সত্ত্বেও এটা স্কেলার রাশি। কিন্তু আমরা তো জানি স্যার যার মান আছে যার দিক আছে তারা সবাই ভেক্টর রাশি। স্যার তাহলে আপনি বলছেন এর মানও আছে আবার স্যার এর দিকও আছে, তাহলে এরা তো ভেক্টর রাশি হওয়ার কথা। কিন্তু না, ভেক্টর রাশি হতে গেলে আর একটা কন্ডিশন ফুলফিল করতে হয়, সেটা হচ্ছে যে যোগ নিয়ম আর ত্রিভুজ নিয়ম। ঠিক আছে, এরা কিন্তু এই যোগ নিয়ম বা ত্রিভুজ নিয়ম কোনোটাই মেনে চলে না। সেই জন্যে তড়িৎ প্রবাহ মাত্রা কি না এটা একটা স্কেলার রাশি, এটা কিন্তু ভেক্টর রাশি নয়। তাই কি এটা একটা স্কেলার রাশি। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। বলছে তড়িৎ চালক বলের সংজ্ঞা দাও। দেখো তড়িৎ চালক বলের সংজ্ঞা কি। তড়িৎ চালক বলের সংজ্ঞা হচ্ছে গিয়ে মুক্ত বর্তনী। এই কথাটা কিন্তু তোমাদেরকে বলতে হবে, কারণ মুক্ত বর্তনী ছাড়া আমরা তড়িৎ চালক বল কিন্তু ডিফাইন করতে পারবো না। তা মুক্ত বর্তনী এই কথাটা কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে। মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষে দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য তৈরি হয়। এই দেখো আমরা সবাই জানি যে এটা একটা ব্যাটারি, এরকম একটা ব্যাটারি। ঠিক আছে, এই ব্যাটারিটার মধ্যে চার্জ আছে, এই ব্যাটারিটার মধ্যে চার্জ আছে, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এই ব্যাটারিটার মধ্যে চার্জ আছে। তো এই চার্জ যখন একে কোনো ওয়্যার দিয়ে কানেক্ট করা নেই, তখন এই দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে সেটাকেই আমরা বলি তড়িৎচালক বল। তড়িৎচালক বলের মান কি না তড়িৎ শক্তির পরিমাণ বাই স্থানান্তরিত তড়িৎ আধান। নেক্সট কোশ্চেন দেখো, এই দেখো এখানে তড়িৎচালক বল আরও ভালোভাবে ডিফাইন করা হয়েছে। বলছে তড়িৎচালক বল কি না তড়িৎচালক বলকে আমরা কি বলি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, তাই এটা কি না এটা কিন্তু এই দুটো টার্মিনাল, একটা ব্যাটারি, এই যে ব্যাটারির এই যে একটা পজিটিভ টার্মিনাল আর এই যে একটা নেগেটিভ টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে বিভব পার্থক্যটাই কিন্তু তড়িৎচালক বল। ঠিক আছে, তাহলে এই যে বিভব পার্থক্যটা যে তড়িৎচালক বল, এটা তাহলে কি এটা কি কোনো বল না, এটা কোনো বল নয়। এটা কি না এটা হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহ পাঠানোর জন্য প্রয়োজনীয় কি বিদ্যুৎ শক্তি পাঠানোর জন্য প্রয়োজনীয় শক্তি। ওকে, বোঝা গেল? সেই জন্যে এই তড়িৎচালক বলকে কোনো রকম বল বলা যায় না। তো এখান থেকে যদি তোমাদের কোশ্চেন আসে পরীক্ষায় যে তড়িৎচালক বল কি এক ধরনের বল, তোমরা কি বলবে না এটা বল না বলে এইটা লিখে দিলেই কিন্তু ফুল মার্কস চলে আসবে তোমাদের 2 মার্কসের কোশ্চেন। বোঝা গেল? পরের কোশ্চেন চলো। বলছে আহিত বস্তুকে ধনাত্মক আধান দ্বারা আহিত করলে তার ভরের কি পরিবর্তন হবে? তার ভরের কি পরিবর্তন? না, তার ভরের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, আশা করছি এখন পর্যন্ত যতদূর পড়ানো হয়েছে তোমরা সব পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এরপরেও এখনও কিছু কোশ্চেন রয়েছে, তো এগুলো নিয়ে আবার পরে ডিসকাস হবে। যারা সেশানের শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই তোমাদের কনসেপ্ট বিল্ড করতে থাকো। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না, বন্ধুদের মাঝে শেয়ার করবে, তাদেরকে জানাবে এবং নিজেও শিখবে, বুঝবে বিষয়গুলো। যদি কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।